গণভোটের গনোরিয়া হয়েছে। গনোরিয়া একটা রোগ আছে, জানেননি? আচ্ছা আচ্ছা, এই গনোরিয়া রোগ হয়েছে। গণভোটের ফলাফল আজকে আবার সংশোধন করেছে নির্বাচন কমিশন। এবং আজকে মজার ঘটনা হলো, হ্যাঁ এবং না ভোটের সংখ্যা আবারও কমেছে। এবং প্রত্যাশিত ফলাফলের মোট 10,73,616টা ভোট কম। সংশোধিত ফলাফলে হ্যাঁ এবং না দুটাই কমেছে এবং বাতিল ভোটের সংখ্যা বেড়েছে। তো কেমন আছেন সবাই? গণভোট একটা ফালতু জিনিস। বাংলাদেশে যতগুলো গণভোট হয়েছে এখন পর্যন্ত কোনো গণভোটই ভালো না। গণভোট ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য একটা প্রক্রিয়া। ডক্টর ইউনূসের যে গণভোট, সেটাও কি ক্ষমতা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া? হ্যাঁ, ডক্টর ইউনূসের যে গণভোট, সেটাও ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া ছিল। কিভাবে? গণভোটের মধ্য দিয়ে তারা সংবিধান সংস্কার কমিশন নামে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে চেয়েছিল। সেই প্রক্রিয়ার মধ্যে ডক্টর ইউনূস, আলী রিয়াজ সহ যে গং, তারা তাদের প্রভাব এবং কর্তৃত্ব ধরে রাখার একটা প্রক্রিয়া ছিল। সেই কারণে 2026-এর যে গণভোট, সেই গণভোটও ক্ষমতা বিলম্বিত করার আপনার হলো একটা প্রক্রিয়া। যাই হোক, এই গণভোটটা যদি ভোটের সঙ্গে না হতো, আপনার হলো জামাত শিবির বলছিল না যে গণভোট আলাদা হবে, এনসিপি আলাদা হবে, তো সেটা যদি আলাদা হতে দেওয়া উচিত ছিল। আলাদা যদি হইতো তাহলে ধরেন 5% মানুষও গণভোটে ভোট দিতে যেত না। আর তখন কি করতো? জামাত শিবির, এনসিপির লোকেরা ভোটের কাগজ ছিঁড়ে গিয়ে এখানে গিয়ে ভরতো। এবং আলটিমেটলি এই গণভোটের মাধ্যমে যেটা প্রমাণিত হচ্ছে, সেটা হলো জামাত এনসিপির ষড়যন্ত্র। এটা হলো আপনার একদম বাতিল হয়ে গেছে এই ষড়যন্ত্রটা। এখানে বিব্রতকর সত্ত্বেও অনেকে হাঁ ভোটের পক্ষে বলেছে। বাস্তবে এই হাঁ ভোট যদি অনেক ভালো করতো, অনেক ভালো, মানে এখন তো যেটা করছে এটা তো হারুয়া না ভোট, মানে হারুয়া হাঁ ভোট। হ্যাঁ, এই হাঁ ভোট তো হেরেছে। এবার যেটা হাঁ ভোটটা হয়েছে সেটা তো হেরেছে। এই ভোটটা কিভাবে হেরেছে আমি আপনাদেরকে বলছি। যতটুকু ভোট দেয়নি মানুষ এবং যতটুকু না ভোট দিয়েছে, এই পুরা প্রক্রিয়াটাই হলো হায়ের এগেনস্টে। যে এতগুলো মানুষ হাঁ বলেনি, এটাই হলো বাস্তবতা। এই হায়ের মধ্য দিয়ে একটা অস্থিতিশীল বাংলাদেশ ছিল। এবং যদি এই রকম পরিস্থিতিতে আবার যাইতো যে প্রতিদিন আবার ওই সংবিধান সংস্কার কমিশনে যেরকম তর্ক বিতর্ক হতো না, তাহলে সেই তর্ক বিতর্কটা যদি আরও মোটামুটি 7-8 মাস বা 1 বছর চালু রাখা যেত, তাহলে বাংলাদেশ এর মধ্য দিয়ে একটা টাল বেটাল, মানে বিদ্যুতিকর অবস্থায় হয়ে যেত। তো গণভোটের আজকে আবার যে সংশোধন করলো ইলেকশন কমিশন, এর মাধ্যমে এটা প্রমাণিত হলো যে এর মিনিমাম গ্রহণযোগ্যতা নাই। কারণ একটা ভোটের ফলাফল বারবার সংশোধন করতেই হচ্ছে, যোগ বিয়োগগুলো মিলাতে হচ্ছে। তাহলে বোঝেন, বেসিক্যালি রাজনৈতিক দলগুলোও যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদের গণভোটের দিকে খেয়াল ছিল না। এমনকি তারা তাদের ভোটার সমর্থক যারা, তাদেরকেও গণভোটে ভালোভাবে কনভিন্স করতে পারে নাই, গণভোটে প্রশিক্ষণ দিতে পারে নাই। সেই কারণে আজকে গণভোটের ফলাফলে এই অবস্থা। আমি আপনাদেরকে বলি, গণভোটগুলোতে যেটা সাধারণত হয়ে থাকে যে মানে সরকারি কর্মকর্তারা ভোটের কাগজ ছিঁড়ে মধ্যে ভরে, ঠিক আছে। কিন্তু এইবার গণভোটের ক্ষেত্রে এই সেম কাজটাও অনেক জায়গায় হয়েছে এবং আরও ব্যাপকভাবে হতো যদি এই গণভোটটা শুধুমাত্র গণভোট হইতো। মানে এখানে তাহলে ব্যাপকভাবে হ্যাঁ জয়যুক্ত হতো, না পরাজিত হতো ব্যাপকভাবে। কিন্তু যেহেতু এই গণভোটের সময়ে একটা চক্ষু লজ্জার বিষয় ছিল যে কাউকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে, কাউকে ধানের শীষে ভোট দিতে হবে। দাঁড়িপাল্লা ধানের শীষের লোকেরা তদবির, মানে তাদের চেষ্টা মতো করবে, কিন্তু গণভোটের জন্য আসলে কে হায়ের পক্ষে যাবে, কে নায়ের পক্ষে যাবে, বক্সের নিয়ন্ত্রণ কে যাবে, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম অবস্থা। এবং আরেকটা মজার বিষয়, মানে ব্যালট বাক্স একটাই হওয়াতে আলাদাভাবে মানে হলো এখানে ভোট ভরার সুযোগটা কম ছিল। তাছাড়া যদি না হতো তাহলে এবার গণভোট 98% মানে বিজয়ী হয়ে যেত, ঠিক আছে। তো এই আর কি,
রাগ করে লাভ নাই, রাগ করে লাভ নাই। বাংলাদেশের মানুষ এখন এই জামাত শিবির এনসিপি এসবের নাটক দেখতে চায় না। এদেশের মানুষ এখন শান্তি চায়, এদেশের মানুষ এখন রাজনৈতিক সহাবস্থান চায়, এদেশের মানুষ এখন এরকম পরিস্থিতি চায় যে কেউ কাউকে হুমকি দেবে না। এদেশের মানুষ বট বাহিনীর যে নোংরা গালিগালি বাবা মাকে তুলে সেটা বন্ধ চায়। এদেশের মানুষ এখন সকল রাজনৈতিক সহাবস্থান চায়। আমাদের অনুধাবনটা অন্য জায়গায়, সেটা আমরা বারবার বলি, আজকেও বলতেছি যে আমাদের অনুধাবন যে অবশ্যই জামাতের চেয়ে বাংলাদেশে বড় অপরাধী কেউ নাই। এবং বাংলাদেশের জামাতের চেয়ে বড় অপরাধী যদি কেউ কখনো হতে চায় তাহলে সেদিন বাংলাদেশ নতুন করে নতুন নামে একটা হবে। হ্যাঁ, এটার নাম অন্য একটা হয়ে যাবে। হ্যাঁ, যে আপনার হলো কি কি নাম হতে পারে, ও না, মহেন্দ্রা, হরপ্পা, এগুলো তো বিভিন্ন বিভিন্ন ছিলই, এখন নতুন নাম আসবে। ঠিক আছে, ইনকিলাব দেশ আসবে, তাই না? তারপরে আজাদি দেশ, হ্যাঁ, বঙ্গ আজাদি, এরকম বিভিন্ন নাম আসবে। তো এই বাংলাদেশটা জামাতের চেয়ে যদি নতুন কেউ এর চেয়ে ভয়ঙ্কর অপরাধী হয় সেদিন সেই অপরাধে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, তখন থেকে নতুন কিছু হবে। যতদিন পর্যন্ত বাংলাদেশ নামটা বাংলাদেশ হিসেবে আছে ততদিন পর্যন্ত এই দেশের ইতিহাসে এদের চেয়ে অপরাধী আর কেউ নাই। এবং এই গণভোট সামগ্রী ষড়যন্ত্রটা ছিল এদেরকে হলো ক্ষমতায়ন। ঠিক আছে, রাগ লাগতেছে, কষ্ট পাচ্ছেন, আহারে সব রেগে মেগে কি অবস্থা। কালকে ইফতার আয়োজনের ব্যবস্থা এখনো হয়নি। আহ, চেষ্টা হয়নি। শোনেন, হ্যাঁ, আপনাদেরকে আমি শোনাইছিলাম এর আগে, আজকে আবার শোনাই। ঠিক আছে, আমি বক্তব্য রিপিট করি না, তারপরেও গণভোট আসলে কত নোংরা আমি আপনাদেরকে বলি, গণভোটের ফলাফল কত খারাপ আপনাদেরকে বলছি। প্রথমত হলো গণভোটের কোনো অভিভাবক নাই, অভিভাবক নাই। গণভোটের জন্য কেউ ভালোভাবে প্রচার প্রচারণা করেনি, তাহলে এই গণভোট হেরে যাওয়া উচিত। পাশাপাশি গণভোটে বিপুল পরিমাণ না আসছে। আমি আপনাদেরকে বলি যে কেন গণভোটের মধ্য দিয়ে আপনার হলো কেউ যদি 5% বেশি পায় সেই রায়টা হয়ে যায়। দেখেন, কোনো একটা এমপি, জেলা প্রশাসক, জেলার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যারা নির্বাচিত হয় তাদের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকে যে একজনকে আমরা বাছাই করব যে এই সমাজের নেতৃত্ব দেবে। কিন্তু গণভোট আসলে একজনকে বাছাই করার কোনো পদ্ধতি না। গণভোট হলো নির্দিষ্ট মতামতকে ইস্টাবলিশ করার পদ্ধতি, এটা জনপ্রতিনিধি বাছাই করার পদ্ধতি না। তাহলে গণভোটে কি হচ্ছে, একটা নির্দিষ্ট মতামত তারা একটা প্যাকেজ নিয়ে আসছে, সেই মতামতে ধরেন 18 কোটি মানুষের মধ্যে মাত্র 2 কোটি মানুষ বলছে যে হ্যাঁ আমরা এটা পরিবর্তন চাই। ঠিক আছে, বাকি 16 কোটি মানুষ এদের বিষয়ে ওয়াকবিহল না। আবার শুধু যদি ভোটার ধরেন 12 কোটি ভোটার, এই 12 কোটি ভোটারের মধ্যে মাত্র 2 কোটি মানুষ হ্যাঁ বলেছে। বাকি বাকি 8 কোটি মানুষ আপনার হলো এর মধ্যে কিছু অংশ সরাসরি না বলেছে, আর কিছু অংশ এই প্রক্রিয়াটাকেই বয়কট করেছে। তাহলে এই সীমিত সংখ্যক নিয়ে আপনি যদি বাংলাদেশের উপরে মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তনের গল্প চাপায় দেন, মুক্তিযোদ্ধাদের অসম্মান করার গল্প চাপায় দেন, অস্থিতিশীল বাংলাদেশের শর্ত চাপায় দেন, একটা ঝুলন্ত পার্লামেন্টের শর্ত চাপায় দেন, ঠিক আছে, তাহলে কি অবস্থা হতো, কি অবস্থা হতো। তো এই আর কি। আজকে একটা গরম খবর, আইভি আপা তিনি মুক্তি পেয়েছে। আইভি আপাই বলছি কারণ তিনি আমার চেয়ে সিনিয়র এবং তিনি মেয়র ছিলেন, এবং আমার কাছে নারী নেতৃত্ব হিসেবে বলিষ্ঠ মনে হয়, তাই আইভি আপাকে আপাই বলছি। আইভি আপা জামিন পেয়েছে। আজকে আইভি আপার এই জামিন উপলক্ষে আমার মতামত হলো আইভি আপার মতো ব্যারিস্টার সুমনের জামিন চাই, এই একইভাবে আনিস আলমগীর ভাইয়ের জামিন চাই। এইরকমভাবে দুজন ভালো ব্যবসায়ী আছে, খুবই ভালো ব্যবসায়ী। এর মধ্যে গাজী গ্রুপের গোলাম দস্তগীর গাজী ভাইয়ের জামিন চাই। এরপরে জামিন চাই হলো নাসা গ্রুপের নজরুল ভাইয়ের জামিন চাই। আর অন্য ব্যবসায়ীদেরকে আমি চিনি না, তাই তাদের নামটা বলতে পারছি না, কিন্তু তাদেরও জামিন চাই।
যাদেরকে যতটুকু চিনি, গাজী সাহেবকে কেন চিনি আমি বলি একটু। গাজী কোম্পানি আমাদের বিল্ডিংয়েরই একটা কোম্পানি, তাই এই কোম্পানির সব কিছু আমরা ভিতরের খবরটা জানি। হ্যাঁ, যে কিভাবে গাজী গ্রুপকে ধ্বংস করা হয়েছে। গাজী পাম্প, টায়ার, গাজী পাইপ, গাজী ট্যাঙ্ক, এই সব কিছু মিলে বাংলাদেশের একটা শক্তি ছিল। বাংলাদেশে কিন্তু প্রচুর ইন্ডিয়ান মোটর আসে, সেই জায়গায় গাজী পাম্পের যে মোটর, এটা খুবই জনপ্রিয় হয়ে যায় এবং খুবই মজবুত। ঠিক একইভাবে গাজীর টায়ার বাংলাদেশে 65-80% টায়ারের মার্কেট দখল করে রাখছে। সরাসরি টাটা গ্রুপ সহ আরও বিভিন্ন গ্রুপগুলো আছে যারা ইন্ডিয়ান ট্রাকের বিজনেস করে, টায়ারের বিজনেস করে, যারা যারা আছে আর কি, তারা মিলিয়ে এই গাজী ছিল তাদের শত্রু। আমি বাংলাদেশের হয়ে লড়াই করার জন্য বাংলাদেশের পক্ষে গাজী গ্রুপকে আবার বাংলাদেশের পক্ষে চাই। এটা দরকার বাংলাদেশে, এটা আধিপত্যবাদের বিরুদ্ধে হলো গাজী গ্রুপকে আমার দরকার। এরপরে আসি নাসা গ্রুপ। বাংলাদেশের গার্মেন্টস আজকে বিশ্বের কখনো 2 নাম্বার, কখনো 1 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কাদের শক্তিতে। এই শক্তিগুলোর মধ্যে বড় একটা প্রতিষ্ঠানের যদি নাম বলতে হয়, নাসা গ্রুপের নাম বলতে হবে। আমি নাসা গ্রুপের সাথে খুবই ক্লোজলি আপনার হলো মানে জড়িত ছিলাম 2016 সাল পর্যন্ত। 2016 সালের পর থেকে নাসা গ্রুপের সাথে কোনো দিন আমার কথা হয়নি এবং এখনও তাদের পরিবারের সাথে আমার কেউ যোগাযোগ কখনোই করেনি। বাট উনি যখন গ্রেপ্তার হয়েছে তখন আমার খুব খারাপ লাগছে। আমি কুমিল্লাতে যে নাসা টাইপের ডেনিম আছে, এটা এত বড় মানে প্রতিষ্ঠান যে 5টা স্টেডিয়াম মিলে একটা নাসা গ্রুপ, 5টা বড় সাইজের স্টেডিয়াম মিলে কুমিল্লা নাসা টাইপ ডেনিম, তার মধ্যে হাজার হাজার মানুষ চাকরি করতেছে। এইরকম নাসার এরকম তেজগাঁও অঞ্চলে, তারপরে আরও বিভিন্ন অঞ্চলে তাদের বড় বড় কারখানা আছে। বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, এই যে বড় বড় বিদেশি ব্র্যান্ডের যে যত মানে অর্ডারগুলো আছে না, এইসব বড় অর্ডারের তত্ত্বাবধান করে হলো নাসা গ্রুপ। এই নাসা গ্রুপের চেয়ারম্যানকে বন্দি করে রাখছে রাজনীতি করার কারণে। লোকটা, আপনাদের কি মনে হয় যে পিস্তল নিয়ে যায় একজন ব্যবসায়ী একজন রাস্তায় গিয়ে গুলি করবে? বলেন। তাহলে এই যে আমি ওই জন্য বলছিলাম এদেরকে যে বন্দি করে রাখবে, ওদের কর্মচারীদের বেতন রুজি তোমার বাপে করবে। হ্যাঁ, তো এটা একটা বিষয়। তো সেই কারণে আমি তারও জামিন চেয়েছি। দুইজনকে স্যাম্পল হিসেবে বললাম, এবং এই দুইজনের সাথে আমাদের দুইজনের ফ্যামিলির সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। বাট আমরা দূর থেকে দেখি, আমরা বুঝি, আমাদের অবজারভেশন যে এইটার মতো 353টা গার্মেন্টস ডক্টর ইউনূস এবং এই মব সন্ত্রাস, জামাত শিবির এবং এনসিপি, আরও অন্যান্য রাজনৈতিক দল, ধরেন বিএনপিরও কেউ কেউ জড়িত থাকতে পারে বা আছে, তারা মিলে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে। তাদের ভয়ে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। আজকে আজকে যে হকার উচ্ছেদ করতে গিয়ে যাচ্ছে, কি হচ্ছে? হকার একদিকে ম্যাজিস্ট্রেট উচ্ছেদ করে যায়, ওইদিকে 2 ঘন্টা পরে আবার বসে পড়ে। কেন? ওর কারো বাপের ক্ষমতা আছে হকারকে ওখান থেকে তুলবে? হ্যাঁ, অটো রিক্সাগুলো বন্ধ করতে চায়, কারো বাপের ক্ষমতা আছে অটো রিক্সা চলবে, বন্ধ করবে? হ্যাঁ, করতে পারবে কখন? যখন এই যে মানুষগুলো আগে গার্মেন্টসে ছিল, এই গার্মেন্টসগুলো বন্ধ করবে, আবার এখানে এসে হকারকে উচ্ছেদ করবে, আবার রিক্সা বন্ধ করবে, সব টাইট দিয়ে মানুষের মাইরে ফেলাবে, তাই না? ঠিক আছে, মাইরে ফেলাবে। তো এই আর কি বিষয়। তো এইসব হলো বাস্তবতা। হ্যাঁ, মুক্তি চাই, সবার মুক্তি চাই। হ্যাঁ, যে খুনি তার মুক্তি চাই না। হত্যার কোনো রিকনসিলেশন হয় না, রাজাকারদেরও রিকনসিলেশন সম্ভব না, কোনো খুনিরও রিকনসিলেশন সম্ভব না। কিন্তু নির্দোষ যারা মানুষ, তারা তারা রাজনীতি করবে, ব্যবসা করবে, সমাজের ভালো করবে, তাদের দ্বারা সমাজের উপকৃত হবে। ঠিক আছে, তো এইটা আর কি। ভালো থাকবেন সবাই। গণভোটের বিষয়ে আলাপ করতে আইসে অন্য বিষয়গুলো আলাপ করে ফেলেছি। আমার স্পষ্ট কথা, আইভি আপার জামিন হয়েছে এইভাবে। গাজী গ্রুপ, নাসা গ্রুপ, আরও যারা ব্যবসায়ীরা আছে তাদের মুক্তি চাই, ব্যারিস্টার সুমন ভাইয়ের মুক্তি চাই। এদের মুক্তিতেই সমাজের মধ্যে ভালো এবং কল্যাণ আছে। এবং আনিস আলমগীর ভাইয়ের মুক্তি চাই। আনিস আলমগীর ভাই কথায় না বলছে, ভাই কথা বললে মন খারাপ হচ্ছে, তো মন খারাপের জন্য কয় মাস জেলে রাখা যায়? 7 দিন রাখতেন, তাই না? ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জামাত শিবিরের লোকেরা এখানে মা বাপ তুলে গালি দেয়, খারাপ কথা বলে এবং বলে তোকে এত খারাপ মানুষ গালি দেয়, তোর 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 লজ্জা হয় না? আচ্ছা, যেই মানুষটা গালিগালাজ করতেছে সোশ্যালি,
সেই গোত্রের লোকেরা এটাকে সমর্থন করে, এরা এতটা নোংরা, আবার আমাকে বলে লজ্জা পেতে। মানে ওদের লোকেরা গালিগালাজ করতেছে, মুখ ছুটাচ্ছে, আর ওরা বলতেছে আমার নাকি লজ্জা লাগবে। আমি তো আছি, আমি কথা বলছি এখানে, আসো কথা বলো আমার সাথে, কোনো সমস্যা নাই। তোমরা গালি দাও, তোমাদের লজ্জা, তোমাদের লজ্জা। তুমি তো কোরআনই বোঝো না, তুমি হাদিস বোঝো না, তুমি আল্লাহ রাসূল বোঝো না, তুমি বোঝো হলো মওদুদি। তুমি যদি আল্লাহ রাসূলকে বুঝতা, তার আদেশ মানতা, আল্লাহ রাসূল কোরআন এগুলোতে কি লেখা আছে? যে ব্যক্তিকে গালি দেওয়া হয় সেই ব্যক্তির নামে একটা করে পুণ্য হয়, আর যে ব্যক্তিটা গালি দিচ্ছে কাউকে, যাকে গালি দিচ্ছে তার একটা করে গুনাহ সে নিয়ে নিচ্ছে। এইটা স্পষ্ট বার্তা। তাহলে ওরা কোন ইসলাম করে মওদুদিরা, যেই মওদুদির ইসলামে এরকম গালি দেওয়া বৈধ? ওরা কি বলতে পারবে? হ্যাঁ, বলতে পারবে না। ঠিক আছে।